হ্যাঁ, দিয়ে লাস্টে কথোপকথন হবে। ঠিক আছে, দেখো ওকে। ফার্স্টের অঙ্ক কি ছিল আজকে? একটা অঙ্ক ছিল, দেখো, বাসে ভ্রমণের সময় 2 কিলোমিটার দূরত্বের জন্য 16 টাকা করে এবং পরবর্তী 200 মিটার দূরত্বের জন্য 1.5 টাকা করে ভাড়া নেয়। 8 কিলোমিটার দূরত্ব ভ্রমণের জন্য কত টাকা ভাড়া লাগবে? তাহলে কি বলছে এখানে? যে তোমাকে বাসে ভ্রমণের সময় 2 কিলোমিটার দূরত্বের জন্য 16 টাকা, আর পরবর্তী 200 মিটার দূরত্বের জন্য 1.5 টাকা করে ভাড়া নেয়। 4 কিলোমিটার দূরত্ব ভ্রমণের জন্য কত টাকা? সরি, এটা 8 কিলোমিটার। 8 কিলোমিটার এর জন্য তোমার ক টাকা? তাহলে এখানে সিম্পলি বোঝো, প্রথম 2 কিলোমিটারের জন্য কত? 16 টাকা। 16 টাকা। আর এখানে বলেছে পরের 200 মিটার দূরত্বের জন্য 1.5 টাকা করে ভাড়া নেয়। পরবর্তী 200 মিটার, আচ্ছা 2 কিলোমিটার যদি 16 টাকা করাই, তাহলে প্রত্যেক কিলোমিটার কত করে হচ্ছে দেখো তো? 8 টাকা হবে। প্রত্যেক কিলোমিটার 8 টাকা, তাই তো? বলছি দাদা, এখানে কি 2 কিলোমিটার যাওয়ার পরে 200 মিটার যাচ্ছে, না তারপর আবার 2 কিলোমিটার যে আবার 200 মিটার যাচ্ছে, এরকম এই বিষয়টা হচ্ছে নাকি? দেখছি, 2 কিলোমিটার 2 কিলোমিটার করে যদি যাই, দেখছি, তাহলে সেই হিসাবে যদি দেখা যায় এখানে 200 মিটার মানে টোটাল দূরত্ব 8 কিলোমিটার, ওরকমই হয় মনে হচ্ছে। 61 হচ্ছে। ঠিক আছে, পরে 200 মিটার যাচ্ছে, 200 মিটারের জন্য পরবর্তী 1.5 টাকা নেয়, এরকম হলো। ভেরি গুড। তাহলে দেখো, এইখানে যদি আবার যাই, তাহলে 200 মিটার থেকে যদি যাই, তাহলে সেই হিসাবে আবার 2 কিলোমিটার যাবে 16 টাকা, আবার 2 যাবে 16 টাকা, এখানে আসবে 3 দুগুণে 6, আর এখানে 200 মিটার 200 মিটার টোটাল কত হচ্ছে? 1.5 1.5 1.5 আর 1.5, তাই তো? তাহলে প্রথম 200 মিটার, দেখো, প্রথম 2 কিলোমিটার গেল, 200 মিটার গেল, তারপর 2 কিলোমিটার গেল, 200 মিটার গেল, তারপরে আবার 2 কিলোমিটার গেল, 200 মিটার গেল, টোটাল কত কত মানে কত কিলোমিটার হলো? 6 কিলোমিটার 600। তাহলে 6 কিলোমিটার 600, বাকি আছে কত? 1400 বাকি আছে। 1400 বাকি আছে। তাহলে 1400 বাকি আছে। 1400-র জন্য কত? 1400 বাকি তো? তাহলে 1400 যদি হয়, তাহলে প্রথমে তো তাহলে কত যাচ্ছে দেখো, 2 কিলোমিটার মানে 2000 ধরো, 2000-এ যদি 16 টাকা যায়, তাহলে 1400-তে কত বোঝা যাবে? যে এটা ক্লিয়ার করলেই বোঝা যাবে ওরা কী চাইছে অ্যাকচুয়ালি। এখানে তো বোঝা যাচ্ছে না। 2 শূন্য আউট, 2 শূন্য আউট। আচ্ছা, এখানে যদি করি 8 দুগুণে 16, এখানে 10 আসছে, 8 14 কত? 112, তাই না? তাহলে 11.2, 11.2 যদি ক টাকা হচ্ছে টোটাল? এবার দেখো তো। পয়েন্টে উত্তর নেই তো, ওইভাবে হবে না। তাহলে এইভাবে চাইনি। হ্যাঁ, বলো। পয়েন্টে উত্তর নেই, ওইভাবে হবে না। 2 কিলোমিটার চলে গেছে, আর আছে 6 কিলোমিটার, মানে 2000 মিটার। এই 2000 মিটারকে যদি আমরা 200 দিয়ে ভাগ করি, তাহলে 30 পাওয়া যায়। আর ওই 30 কিলোমিটারটাই আর কি, ওই 1.5 টাকা দিয়ে গুণ করলে 45 হয়, আর আগে 16 টাকা, টোটাল 61 টাকা। এরকম হবে না? তুমি বলতে চাইছো কি, যে হচ্ছে এই 200 মিটার দূরত্বের জন্য 1.5 টাকা করে? আচ্ছা, দেখছি। হ্যাঁ, তো ওইভাবেই হবে। প্রথম 2 কিলোমিটার 16 টাকা, তারপরে 6 কিলোমিটার হচ্ছে তাই ওই হবে। 20 মিটারে, বাসে মানে ভ্রমণের 1 সময় 2 কিলোমিটার দূরত্বের জন্য 16 টাকা করে এবং পরবর্তী 200 মিটার দূরত্বের জন্য এত টাকা করে ভাড়া নেয়। ঠিক আছে, 4 কিলোমিটার, সরি 8 কিলোমিটার দূরত্ব ভ্রমণের জন্য কত টাকা ভাড়া দাও? যাই হোক, এটা ওইভাবেই হবে, নাহলে তো অ্যান্সার আসছে না, তার মানে ওইভাবেই। এটা ভাষাগত একটু আছে, সেখানে তোমাদেরও ফল্ট না, আমাদেরও কোনো ফল্ট না। তো 2 কিলোমিটার পরবর্তী 200 মিটার করে যদি যাই, তাহলে বাকি আছে দেখো 8 কিলোমিটার ভিতরে তুমি চলে গেলে বাকি আছে 6। তাহলে 6 কিলোমিটার মানে আমরা লিখতে পারি কি 6000 মিটার। ঠিক আছে, তাহলে এখানে আমার 200-র জন্য যদি 1.5 টাকা হয়, তাহলে 6000-এর জন্য কত করলে চলে আসবে? এখানে করলে 60 আসছে, 60 ডেরে 30 ডেরে কত আসছে? 45। 45 টাকা, আগে 16 টাকা। আগে 16 টাকা, 61 টাকা। হ্যাঁ, এটাই হবে, এটাই করছি। অপশন অনুযায়ী দেখলে বোঝা যাচ্ছে এটাই। কে কে বুঝতে পারলে আর কে কে বুঝতে পারলে না? আর একবার বলো দাদা।
দেখো অ্যাকচুয়ালি এখানে একটু ত্রুটি আছে, ব্যাপারটা হচ্ছে প্রথমে সে 2 কিলোমিটার গেল, এটা আমি বলতে চাইছি যে প্রথম 2 কিলোমিটার সে 16 টাকায় গেল, আর পরবর্তী যে কিলোমিটারগুলো যাচ্ছে সেটা 200 মিটারে 1.5 টাকা। কত? 200 মিটার যাবে 1.5 টাকায়। এবার অঙ্কে বলছে কত কিলোমিটার যেতে হয়, তো টোটাল 8 কিলোমিটার। বুঝতে পেরেছো? এই টোটাল যদি 8 কিলোমিটার যেতে হয়, তার ভিতরে তো 2 কিলোমিটার, প্রথম 2 কিলোমিটার 16 টাকায় যাবে, তাহলে প্রথম 2 কিলোমিটার যদি 16 টাকায় যায়, তাহলে বাকি আছে আর কত কিলোমিটার? 6000 মিটার। 6 কিলোমিটার। আর 6 এখানে যেহেতু মিটারে আছে পরবর্তীগুলো, তাহলে মিটারটা আমরা কী করে নেবো, কিলোমিটারটা মিটারে করে দেবো, কারণ 1 কিলোমিটার মানে 1000 মিটার, তাহলে 6 কিলোমিটার মানে 6000 মিটার। বুঝতে পেরেছো কী বললাম? এবার এখানে আমরা বলতে পারি যে 200 মিটার যেতে যদি 1.5 টাকা লাগে, তাহলে পরবর্তী 6000 মিটার যেতে কত লাগবে? তাহলে কাটাকুটি করলে আসে 30। এবার 30 গুণ 15 মানে ক টাকা লাগছে? 45 টাকা। আর এদিকে প্রথম 2 কিলোমিটার যেতে 16 টাকা, টোটাল কত লাগলো? 100 টাকা। ক্লিয়ার হলো? নেক্সট, 30টি ডিমের ক্রয়মূল্য 20টি ডিমের বিক্রয়মূল্যের সমান হলে, এই সমান যখনই বলবে পরিমাণের উল্টো কী হয়ে যায়? পরিমাণের উল্টো টাকা। তার মানে 20 টাকা যদি ক্রয়মূল্য হয়, 30 টাকা হবে বিক্রয় মূল্য, মূল্যের অনুপাত। ঠিক আছে, পরিমাণের রেশিওর অনুপাতের উল্টো হবে কি? টাকার অনুপাত, আগেও বলেছি। তাহলে এখানে বলছে সমানের শতকরা কত লাভ, তাহলে 20 টাকার জিনিসটাই তুমি 10 টাকা লাভ করছো, 100-এ কত হবে? 5 × 100 5 10-কে 50%। বুঝতে কোথাও অসুবিধা নেই তো? ঠিক আছে, দুটি ধনাত্মক সংখ্যার যোগফল 24, তাদের বর্গ দ্বয়ের যোগফল দিয়ে দিয়েছে এত, তাহলে ইজিলি পারবে। তাহলে এখানে দুটি ধনাত্মক সংখ্যা, একটা ধরো এক্স আর একটা ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু দিয়ে দিয়েছে, কত বলে দিয়েছে? 24। ওকে। আর দুটি বর্গদ্বয়ের যোগফল, তাদের বর্গদ্বয়ের যোগফল, তার মানে কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 386। এইখান থেকে আমাদের কি করতে হবে? সূত্র অ্যাপ্লাই করতে হবে। কিসের সূত্র? স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এ প্লাস, মানে এখানে এক্স ধরে যেহেতু, এক্স এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে এখানে এক্স ওয়াই ধরে যেহেতু 2xy, এটা সূত্র আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো এক্স প্লাস ওয়াইয়ের হোল, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার কেন করলাম? কারণ দেখো এখানে কিন্তু ভ্যালুটা দেওয়া আছে, তাহলে 24-এর স্কোয়ার কত হয়ে যাবে? 576 মাইনাস 2xy মাইনাস 2xy ইকুয়াল টু 386। তাহলে দেখো এই পাশে আমি রেখে দেবো 576 মাইনাস 286 ইকুয়াল টু, এ পাশে মাইনাস ছিল, পাশে গেলে প্লাস 2xy। তাহলে এখানে কত হচ্ছে? বিয়োগ করলে কত হচ্ছে? 190 না তারও বেশি? তারও বেশি হবে তো মতো। 6 6 মিলে গেলে 0, 8 আর কয় দাও 17, 8 আর 9 17, তাহলে রইল 1, 3 1 4, 1 5 190 হবে। 2xy ইকুয়াল টু 190, 2 দিয়ে কেটে দাও, হয়ে যাবে কত? 95। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে এক্স ওয়াই সমান সমান 95। তাহলে ইজিলি বোঝা যাচ্ছে দুটোর গুণফল হবে 95 আর যোগফল 24। কোনটা হতে পারে? 5 19 95, একটাই ভাবনা আছে। 5 19 95, 5-এর গুণিতক। এবার দেখা যায় যোগফল কত? 24, গুণফল দেখো, যোগফল 24 বলেছে, গুণফল কত বলেছে? 95। ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার। ভেরি গুড। চলো নেক্সট, চলো। একটি কাজ 45 দিনে বি ওই কাজ এ করছে, আচ্ছা এ একটি কাজ 45 দিনে, বি ওই কাজ 70 দিনে করতে পারে, এ ও বি একসঙ্গে। তাহলে এলসিএম মেথড করবো। তাহলে এ করছে 45 দিনে আর এদিকে বি করছে 70 দিনে, এদের এলসিএম কত হবে?
180। এদের এলসিএম 180। যারা পারবে না পাশে টুক করে নেবে। 45 আর 36 কমন পার্ট যাচ্ছে 9, 5 9 45 আর 4 9 36, তাহলে 4 5 20, 9 20 180। ক্লিয়ার? লসাগু 180, আর এই লসাগুটাই হচ্ছে মোট কাজের পরিমাণ। এই 45 দিয়ে ভাগ করলে কত হবে? 4 45 হয়, আর এখানে 5 45, 5 36 180। ঠিক আছে, এই পর্যন্ত আসলে তাহলে এটা ছিল দিন সংখ্যা। এটা আসবে কি তার উল্টো। উল্টো মানে কি? এফিসিয়েন্সি মানে কার্যক্ষমতা। তার মানে এ পার ডে করছে 4 ইউনিট, বি পার ডে করছে 5 ইউনিট। এরা বলছে এ ও বি একসঙ্গে করবে, তাহলে একসঙ্গে কত করবে? 5 4 9 ইউনিট করে পার ডে করবে। মোট কাজ 180, সেটাকে প্রতিদিনের কাজ দিয়ে ভাগ করলে কত দিন সেটা পেয়ে যাবো। তাহলে 9 দুগুনি 18, আসবে 20 দিন। অপশান নাম্বার ডি। বুঝতে না পারলে জিজ্ঞাসা করবে, ভয় পাওয়ার কোনো জায়গা নেই এখানে। 5% লাভে একটি জামা বিক্রি করে এত টাকা পেলে 15% লাভে জামাটি বিক্রি হলে কত টাকায় বিক্রি? সিম্পল। আচ্ছা, 5% লাভ মানে কত পার্সেন্টে বিক্রি? 105%। আর টাকা হিসেবে সেটা কত? যেহেতু টাকা আছে টাকাটা উপরে লিখছি, 882 টাকা। এবার বলছে 15% লাভে বিক্রি, তাহলে 15% লাভে বিক্রি মানে কত পার্সেন্টে বিক্রি টোটাল? 115। গল্প শেষ। 5 দিয়ে কাটো, 5 23, 115, 5 21, এটা আসবে। দেখো 8 আর 2 10, আর 8 দেখো 3 দিয়ে কেটে ছোটো করে কাটি আমরা। 3 7 21, এখানে আমরা 3 দিয়ে কাটলে 3 2 6, রইল বাকি 2 আর 8 মানে হচ্ছে 28, 3 9 27, রইল বাকি 1 মানে হচ্ছে 2, 1 আর 2 12, তার মানে 3 4 12। এবার 7 দিয়ে কাটো, দেখো 4 7 28, 1 আছে মানে 14, 42। তাহলে 42 গুণ 3 মানে কত হবে? একটাই অপশান এইটা। কী করে বুঝলাম? ইউনিট ডিজিট। 3 দুগুণি 6, একটাই অপশান আছে 6, সেটা হচ্ছে অপশান সি। এই জন্য অপশান সি। ক্লিয়ার? হ্যাঁ, কি বোঝা গেল না? কি বললে? না, ওই বোনটা কি বললে বুঝতে পারিনি। বোনটা কি বললে বুঝতে পারিনি, তোমার কথা কেটে আসলো। যাই হোক, নেক্সট দিকে গায়ে। দুটি পাইপ একটি চৌবাচ্চা ভর্তি করতে 45 ও 46 ঘন্টা সময় নেয়। যদি দুটি পাইপ একসঙ্গে খুলে দেওয়া হয় তবে চৌবাচ্চাটি ভর্তি করতে কত সময় লাগবে? ঠিক আছে, এখানে কি হবে বলো? ভুল আছে এটা দাদা এই অঙ্কটা না ভুল আছে, হয়নি। আমি তোমাদের বলে দিই। দেখো, এটা ভুল আছে। আমি বলছি কেন বলছি, কারণ এই যে দুটো পার্ট রয়েছে, এটা অবশ্যই কি এদের ভাগ যাবে, একটু ছোট ভাগ করা যাবে। মানে 45 আর 46 এমন তো হয় না, 45 আর 60 ধরে দেখো তো। এটা তাহলে 36 হবে, 46 যায় 36 হবে, তাই হবে। তাহলে 45 আর 36 করো। হ্যাঁ, এটা 36 হবে। তাহলে এদের এলসিএম কত হবে? 81। তাহলে এখানে 4, এখানে হচ্ছে 5, এটা 36 হবে, 46 নয় 36। তাহলে একত্রে মানে যোগ করবি, সে আগের অঙ্কের মতো। দেখো নল চৌবাচ্চার সময় কাজের অঙ্ক সেম, 9 দিয়ে ভাগ করে সে একই অংশের 20, আর অপশানে 20 আছে মানে এইভাবেই চেয়েছে অপশানটি। নল চৌবাচ্চার অঙ্ক, সময় কার্য অঙ্ক সেমভাবে আমরা করি। নেক্সট, এটার সূত্র, ঠিক আছে? পরস্পর বর্গ সংখ্যার সূত্র ফেলতে হবে, সূত্রটা মুখস্থ রাখতে হবে। কী সূত্র? n ইন্টু n+1 ইন্টু 2n+1 ডিভাইডেড বাই 6। এটা হচ্ছে তাদের সমষ্টির সূত্র, মাথায় রাখবে। ঠিক আছে? n ইন্টু n+1 ইন্টু 2n+1 পরীক্ষা অনেকবার এসছে। তো এবার আমরা n মানে যতগুলো সংখ্যা, লাস্ট সংখ্যা কতগুলো 1 থেকে 10 পর্যন্ত দেখতে পাচ্ছি, তাহলে 10 লিখবো। ইন্টু n+1 মানে কত? 10 + 1 মানে 11 লিখবো। ইন্টু 2n মানে কত? 10-এর দ্বিগুণ মানে কত হয়? 10 দুগুণে 20 +1 মানে 21 লিখবো, 22। কাটাকুটি করি, 3 2 6 আছে, আর এদিকে 5 2 10, 3 দিয়ে কাটবো, 3 7 21, তাহলে 5 7 35 ইন্টু 11 মানে 385। দেখো এটা অনেকে জানো না যে 5 7 35 ইন্টু 11 মানে 385 কী করে হয়। 11 দিয়ে গুণ করা খুবই সোজা। কী করতে হয়? 3 আর 5 তো, আর এদের যোগফল কত হয়? 8 হয়ে গেছে 11 দিয়ে গুণ। তুমি করে দেখো, 385 অ্যান্সার। অপশন নাম্বার এই কোথায় আছে? ভুল আছে। হ্যাঁ, 385 হবে আচ্ছা। হ্যাঁ, 385 ইজ দ্য রাইট অ্যান্সার। 385। PYQ কোশ্চেন সিরিজ ছিল, তাও ভুল কেন?
একজন ক্রিকেটার 19তম ইনিংসে এই অঙ্ক কিন্তু প্রায়শই পরীক্ষায় আসে। তোমাদের এটা মাথা ঘোলাবে না, দেখা মাত্র অ্যান্সার করে আসবে। আমি বলছি যে মাথা না ঘোলাও, খুব সোজা প্রসেসে আমরা করি, ডেভিয়েশন প্রসেসে। একজন ক্রিকেটার 19তম ইনিংসে 98 রান করলো, তাহলে দেখো 19তম ইনিংস মানে 19 নম্বর ম্যাচে এসে 98 রান করে ফেলেছে, ভেরি গুড। এবার বলছে এই করলে তার মোট রানের গড় 4 বেড়ে গেছে। তাহলে মোট রানের গড় 4 করে বেড়ে গেছে, মানে 19তম ইনিংসের পর রানের গড় কত হলো? তাহলে একটা সিম্পল দেখো, 4 বেড়ে গেছে মানে কি, আগে তাহলে 18তম ম্যাচ ছিল, তাই তার যে রান ছিল গড় আমরা জানি না, জানি কি, কিন্তু এখানে বলছে দেখো 19তম ইনিংসের পরে গিয়ে সে গড় 4 বাড়িয়ে ফেলেছে। তার মানে সে 19তম ইনিংসে গিয়ে এক্সট্রা কত রান করলো 18তম ইনিংসের পরে, মানে 18তম ইনিংসে একটা গড় ছিল তার থেকেও এক্সট্রা কত রান করলো, সেটা কী করে বুঝবে? এই 4 করে বেড়েছে মানে 19তম ইনিংস, মানে 19টা ম্যাচ হয়েছে আর প্রত্যেককে 4 করে বাড়িয়ে দিয়েছে, মানে এক্সট্রা কত করে সে রান করে ফেললো? এক্সট্রা আগে যা গড় ছিল তার থেকে 76 রান করে ফেলেছে। তাহলে 98 থেকে 76 বাদ দিলে আমি আগের যে গড় সেটা আমি পেয়ে যাব। তাহলে কত বিয়োগ করলে 22। তাহলে আগের গড় ছিল 18তম ইনিংস পর্যন্ত গড় ছিল কত? 22। আর এখন তো 4 বেড়ে গেছে, তাহলে 19তম ইনিংসের পরে গড় কত দাঁড়াবে? 26। একদম ফ্রি কনসেপ্ট। আমি যদি ধরো 18তম ইনিংস যেটা আগে করিনি, তাহলে ওখান থেকে মাইনাস করলে তো সেমই আসে। হ্যাঁ হবে। তুমি বলতে চাইছো কি যে 18তম ইনিংসে 4-18-72, তাহলে 98 থেকে 72 বাদ, তাহলে কত হচ্ছে? 26। এটা বুঝলেও হবে, আমি যেটা বুঝলাম এটা বুঝতে পারলেও হবে, করলে দুটোতেই কনসেপ্ট আছে। ঠিক আছে, ওটাতে কি করা হচ্ছে যে 18তম ইনিংসে 4 করে দিয়ে দিয়েছে, তাহলে এই আলটিমেটলি 19তম ইনিংসের জন্য গড় কত করে থাকছে বিয়োগ করলেই পেয়ে যাবে। ঠিক আছে, সুন্দর করে বুঝবে, ঠান্ডা মাথায় তোমরা নিজেরা দেখবে, ক্লিয়ার হয়ে যাবে। 100-এর এত পার্সেন্ট মানে কত? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আজকাল দেখা যাচ্ছে সরল অঙ্কে দিয়েছে, মানে এত ছোট লাইন না, একটু বড় করে দেবে, কিন্তু তাও ভুল করে আসে। 0.1% 100, এই পয়েন্ট যদি তাহলে 100 কেটে যাবে, সিম্পল। তাছাড়া এটা করাও লাগবে না, আমি শিখিয়েছিলাম যে পার্সেন্টেজ মানে 2 শূন্য গায়েব, তাহলে 0.1 অ্যান্সার অপশনে। কিন্তু এত ইজি থাকে না, আরও এর সঙ্গে থাকে। পায়ের ভ্যালু কত মুখস্থ রাখবে সবাই, এটা পরীক্ষায় দরকার হয় অনেক সময়, পায়ের ভ্যালু দিয়ে 3.14 মনে রাখবে, 3.14 মুখস্থ রাখবে। নিচের কোনটি সবচেয়ে ক্ষুদ্রতম? ভেরি গুড কোশ্চেন, এটা সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? এটা হচ্ছে 1/-2, ঠিক আছে। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি কত আসবে? এখানে আছে 1/√2, এখানে আছে 1/-2, আর এখানে আছে 1/2, সবচেয়ে ক্ষুদ্রতম। প্রথমত দেখো, প্রথমত এটা পজিটিভ আসবে, তাহলে এটা ক্ষুদ্রতম হতে পারে না, 0.5, এটা তো বড় হয়ে যাবে সব থেকে। দ্বিতীয়ত দেখো এটাও তোমার এতে আসে প্লাসে আছে, তাহলে এটাও ক্ষুদ্রতম হতে পারে না। তাহলে ক্ষুদ্রতম কোনটা হবে? হয় এটা না এটা, তাহলে এর ভিতরে কোনটা ক্ষুদ্রতম বলো? দেখলেই তো বোঝা যাচ্ছে কোনটা ক্ষুদ্রতম। তাহলে এর মধ্যে কোনটা হবে? এইটা হবে অ্যানসার, এইটা হবে। এগুলো কিরকম করে বার করে দাদা একটু বলে দাও। এইটা হবে, দেখো মাইনাস, এইখানে তো প্লাস পজিটিভ, এই দিকে মান যত বাড়বে সে তত ছোট, মাইনাসের দিকে যত যাবে সে তত ছোট, বুঝতে পেরেছো? একদম। আচ্ছা, কে বুঝতে পারোনি? আরে ভাই, এই √2 তো একটা ভ্যালু আছে, এই √2 যখন এটাকে ভাগ করে তো পজিটিভ, তাহলে পজিটিভ তো অলওয়েজ বড়, ঋণাত্মক মানে তো অনেক ছোট, বুঝতে পেরেছো? তাহলে এটা অ্যান্সার হচ্ছে না। হাফ মানে তো 0.5, এটাও তো প্লাস, এগুলো পজিটিভ, তাহলে এই দুটো অ্যান্সার কখনো ক্ষুদ্রতম হতে পারে না, এটা বোঝা গেল। আর এইখানে কি, এখানে রয়েছে 1/-2 আছে, আর এখানে আছে কি 1/-2, এর ভিতরে বড় আর এর ভিতরে ছোট কোনটা তোমাকে চেয়েছে, ঠিক আছে। এবার এখানে তো বাই আছে না, 1/, এটাকে যদি ক্যালকুলেশন করো কত আসবে? -0.045, মানে মানটা অনেক ছোট হয়ে যাবে না?
আর 2 দিয়ে ভাগ করছো মানে কি মানটা অনেকটা বড় আসবে, আসবে না? -0.5 এরকম টাইপের আসবে না? তাহলে যখন ভগ্নাংশে থাকছে মানে ওপরে হর লব সেম, হর যখন যেটা যত বড় মাইনাসে সে তত ছোট তো, তাই না? তাহলে এখানে অ্যান্সার কি আসে? সবচেয়ে ছোট। দাদা বলো দা সবচেয়ে। এই এটা 3 হওয়ার চান্স বেশি তো দাদা মনে হচ্ছে, কারণ ভাগ করে তো এর 0.5 আসছে, মানে এর মানটা দাঁড়াও দেখছি 1.2 ক্যালকুলেশন করি, এটা যে -0.5 এটা আসছে তো, হুম আর এটাকে যদি ভাগ করো কত আসছে? ওটা 0.5 এর থেকে কম আসছে। -0.045 আসবে। মানে মাইনাস যতটা তার আগে বেশি থাকবে সেটাই তো সব থেকে ছোট বেশি, এটা তো কম আসছে 0.5 এর থেকে। হিসেবে তাই তো হওয়া উচিত, এটাই অ্যান্সার হবে, এটাই অ্যান্সার হবে, যেহেতু বাই আছে এটাই অ্যান্সার হবে, ঠিকই বলেছো, এটাই অ্যান্সার হবে। হ্যাঁ কেন দাদা এটা কেন হবে? বলছি এবার। আচ্ছা 2, সেখানে 1 দাও, 1 2 3 এদিকে বড়, আর এই দিকে যখন যাচ্ছে এটা কি -1 -2 -3, তাহলে এর ভিতরে ছোট কোনটা, সবথেকে ছোট কোনটা এই লাইনটার মধ্যে? -3। হ্যাঁ, তাহলে যত মান বাড়বে সেক্ষেত্রে তত সেটা কি হবে, ছোট হয় ছোট মাইনাসের হবে। ক্ষেত্রে। ছোট। এখানে তো তাই, যখন তুমি 22 দিয়ে ভাগ করছো, হ্যাঁ তখন কি হবে মানটা কিন্তু সে ছোট, কত ছোট, -0.045 ছোট আসছে। কিন্তু এটা যখন তুমি করছো 2 দিয়ে ভাগ করছো তখন কি হবে -0.5, তাহলে এখানে কোনটা ছোট হবে, কোনটা হবে? এটা তো আগে পজিটিভের অনেকটা পজিটিভের কাছে আছে, আর এ তো আরও দূরে, আলটিমেটলি 0.5 ছোটকে এইটা ছোট। ক্লিয়ার হলো? মাইনাস আছে বলে এটা এটা হবে অ্যান্সার। হ্যাঁ, মাইনাস না থাকলে আলাদা হয়েছে। নেক্সট, এত সংখ্যাটির সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা? তো এক্ষেত্রে তোমাকে করতে হবে ভাই, এক্ষেত্রে তোমাকে করতে হবে। দেখো, তাছাড়া আর একটা পদ্ধতি তোমাদের আছে, সে কোটামার দরকার নেই, আমরা সিম্পল প্রসেস যেটা করি সেটাই করি। 2203 যেটা পূর্ণবর্গ সংখ্যা করার ক্ষেত্রে লাগে, লাস্টের দিকে দুটো করে আসতে হবে, তো এখানে দুটো করেই আছে, অসুবিধা নেই। তাহলে 22-এর ভিতরে কোন সংখ্যাটা যাবে, 4 মানে কার স্কোয়ার যাবে? 5 5 25, 4 16 4 4 16 4 যাবে, সবচেয়ে কম যাবে 4 4 16, বিয়োগ করলে কত হবে? 603। বিয়োগ করুন 600। এবার এটা কিন্তু সিঙ্গেলে নামানো যায় না, জোড়া জোড়া। এবার নিয়ম কি বলছে, এখানে যেটা আসলো তার ডবল করতে হবে, ডবল মানে এখানে 8 লিখতে হবে। এবার এর মধ্যে যেহেতু যোগ করার কথা বলেছে, এর সঙ্গে যোগ করার কথা বলেছে, তাহলে বেশি মানটা নেব, আর বিয়োগ করার কথা বলে কম মানটা নেব, তাহলে এর থেকে বেশি মানটা নেব। আচ্ছা, এখানে যদি আমি 1 দিই, এখানেও 1, তাহলে 81 অক্ষে 81 হবে না। 2 দিলে 82 দুগুণি কত হবে, 8 দুগুণি 16, 160-এর কাছাকাছি। 3 দিলে 3 8 24, 240 কম হয়ে যাচ্ছে। 8 দিলে 8 8 64, 600 বেশি হয়ে যাচ্ছে। 5 দিলে 5 8 40, তাহলে 8 দিয়েই আমাদের দিতে হবে নাকি? দাদা মানে 7 দিয়ে যাবে না, 7 8 56, 7 দিয়ে দেবো, আর 7 7 49, তাহলে 7 দিয়ে দেবো, 7 দিয়ে দেবো। 7 দিলে কত হচ্ছে, 7 7 49-এর 9, আর 7 8 56, আচ্ছা হ্যাঁ 609। 609। এর থেকে বেশিটা নিতে হবে, এর থেকে যে বেশি সেটাই নিতে হবে। তাহলে এখান থেকে কত বেশি, +6 বেশি, তাহলে +6 যেই যোগ করি সেটা কার স্কোয়ার হয়ে যাবে, 7 স্কোয়ার। তাহলে অপশন নাম্বার বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আর যাদের আমি বলেছিলাম 50 পর্যন্ত মুখস্থ করতে, তারা তো ইজিলি পারবে, তারা ইজিলি পারবে। 46-এর স্কোয়ার কত হয়, 2116। 47-এর স্কোয়ার কত হয়, 2209। বোঝা গেল? তাহলে এর মিডিলে আছে, তার মানে কত কম, কত যোগ করতে হবে, 6 যোগ করতে হবে। এই জন্য 50 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করতে বলেছিলাম, না থাকলে এভাবে করতে হবে। কোন 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যা 15 দ্বারা বিভাজ্য? তাহলে 15 দ্বারা বিভাজ্যতার নিয়ম শেখো। 15 দ্বারা বিভাজ্যতার নিয়ম শেখো, যে সংখ্যাটা 3 দিয়েও যাবে, 3 5 15, মানে 5 দিয়েও যাবে। তাহলে 5 দিয়ে যাওয়ার শর্ত আগে দেখব,
পাঁচ দেওয়ার শর্ত কি বলছে? যে সংখ্যার শেষে শূন্য বা 5 থাকবে সেটা ভাগ যাবে। তাহলে পাঁচ এটাও দিয়ে ভাগ সব যাবে, যাবে। এটাও ভাগ যাবে, এটাও ভাগ যাবে, এটাও ভাগ যাবে, কারণ শেষে 5 আর শূন্যই আছে। তাহলে এটা দেখে আমার কোনো লাভ নেই। তাহলে দেখবো কোনটা? 3। 3 দেবীয়তা নিয়ম কি বলছে? সংখ্যা যে সংখ্যাটা থাকবে তাদের যে ডিজিট আছে, অঙ্ক আছে, সেগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায় সংখ্যাটা পুরোপুরি ভাগ যাবে। তাহলে এখানে দেখো 5 আর 1 6 আর 1 7 যাবে না, এটা 5 আর 1 6 এটা যাবে, এটা 2 1 1 2 এটা যাবে না, 2 আর 1 3 এটাও যেতে পারে, কিন্তু চেয়েছে কি ক্ষুদ্রতম। তাহলে এইটা ক্ষুদ্র, এই দুটোই যাবে। তাহলে এর মধ্যে ক্ষুদ্রতম কোনটা? 1020 না 1005? তাহলে এইটা অ্যান্সার। এই 1020 বড় না পাগল, 1005 ছোট। তাহলে ক্ষুদ্রতম বলেছে। যদি বলতো বৃহত্তম তাহলে এক্ষেত্রে ডি আনসার হতো, ক্ষুদ্রতম তো ছোটোটা হবে। এগুলো কিন্তু খেয়াল রাখবে। নেক্সট 14 দাগ কি বলছে? একটি নৌকা স্রোতের বিপরীতে 1 ঘন্টায় 2 কিলোমিটার। তাহলে স্রোতের গতিবেগ পেয়ে গেলাম। স্রোতের গতিবেগ কত হলো তাহলে? বাংলায় লিখি, স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় 1 ঘন্টায় 2 কিলোমিটার, মানে কি প্রতি ঘন্টায় 2 কিলোমিটার পার আওয়ার ওর গতিবেগ। চলো, ও স্রোতের অনুকূলে 10 মিনিটে 1 কিলোমিটার। বিপরীতে বলেছে। আচ্ছা, নৌকা স্রোতের বিপরীতে, সরি এটা স্রোতের বিপরীতে বলেছে, তার মানে এটা হচ্ছে প্রতিকূল। প্রতিকূলের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার, আর অনুকূলে কত সেটা বের করতে হবে। আচ্ছা 10 মিনিটে যদি 1 কিলোমিটার যায়, 10 মিনিটে 1 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিটে কত যাবে? 6 তার মানে কত? 6 কিলোমিটার যাবে। ঠিক আছে, তাহলে অনুকূলে গতিবেগ আসলে কত? প্রতি ঘন্টায় 6 কিলোমিটার। তাহলে স্থির জলে 5 কিলোমিটার যেতে কত সময় লাগে? তাহলে স্থির জলে গতিবেগ দরকার। তাহলে স্থিরের গতিবেগ, স্থির বা নৌকা গতিবেগের সূত্র কি বলছে? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। তাহলে অনুকূল প্লাস প্রতিকূল করলে কত হচ্ছে? 8 বাই 2 করলে কত আসছে? 4 আসছে। 4। তাহলে স্থিরের গতিবেগ 4। এখানে কি বলেছে? যে 5 কিলোমিটার যেতে, তাহলে 5 কিলোমিটার টোটাল ডিস্টেন্স, তাকে যদি আমি স্থিরের গতিবেগ দিয়ে ভাগ করি তবেই আমি সময়টাকে পাবো। তাহলে কাটাকুটি করি। এবার দেখো এখানে দেখো মিনিটে আছে, তাহলে এটা তো ঘন্টায়, তাহলে মিনিটে কনভার্ট করতে হলে 60 গুণ করে দাও ব্যাস। তাহলে এখানে কাট আউট করলে 4 15 60, তাহলে কত হচ্ছে? 75 মিনিট। অপশন নাম্বার এ ইজ দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু অনেক সময় থাকবে 1 ঘন্টা কত মিনিট এমন, তাহলে 1 ঘন্টা কত মিনিট? 15 মিনিট। 1 ঘন্টা 15 মিনিটে অপশনে থাকতে পারে। তো এখানে মিনিটে প্রত্যেকটা পুরোটাই মিনিটে আছে যখন, অসুবিধাই নেই, 75 মিনিট। নেক্সট, একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর এত হলে ভগ্নাংশের কত? এই অঙ্কটা পরীক্ষায় এসেছিল, তোমরা জানো, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বলছে একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অনন্যকের অন্তর 16/15 হলে, তাই তো? তাহলে একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে প্রকৃত ভগ্নাংশ কত হবে? 1/x। ধরে নিই আমরা ভগ্নাংশের ক্ষেত্রে কি ধরি? 1/x ধরি না, কারণ x/1 ধরলে ধরা যায় না কিন্তু, কারণ 1 দিয়ে ভাগ করলে নিচের কোনো ভ্যালু থাকে না, তাহলে 1/x ধরতে হবে। তাহলে 1/x যদি হয় তাহলে এর অনন্যক কি উল্টে যাবে? x/1, তার নিচের অনেক তো দাম নেই, তার মানে কত? এইটা। আর এইটা সমান সমানই কত দিয়ে দিয়েছে? 16/15। আমি আসছি, অসুবিধা নেই, আমি ক্লিয়ার করে দেবো এইটা। তাহলে এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কী হবে? এটা x² প্লাস -1, x² -1, x ইন্টু এক্স, তাহলে x² -1। ক্লিয়ার এটা, তাই তো নাকি? আর এইটা সমান সমান কী আছে? 16/15। আমি এখন গতানুগতিকভাবে শেখাচ্ছি, তারপরে আমি আসছি। তাহলে এখানে কী হবে? 15x² -1 ইকুয়াল টু 16। এখানে কী হবে? 15x² সমান সমান কত হবে? 15x² -1 কেন হলো? 15 হবে, 15 হবে। তাহলে এপাশে, তাহলে এবার কত হবে? নিচে একটা x আছে তো দাদা, নিচের x টা কোথায় গেল দাদা? ও এটা গুণ করে দিতে 16x হবে না তো? এটা 16x হবে, গুণ করা হয়নি, যাই হোক এটা হবে। ওয়েট একটু মিস্টেক হয়ে গেছে, নিচের এক্সটা লেখা হয়নি, তা নিচের এক্সটা লেখা হয়নি, যাই হোক। তাহলে এখানে আসছে কত? 15x² -15, আর এখানে গুণাগুণগুলো 16x। তাহলে আলটিমেটলি কী হয়ে যাচ্ছে? 15x² -16x আর -15 ইকুয়াল টু 0। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে, করলে কি আসবে? কী করে করতে হয় মনে আছে তো?
এইখানে যে ওটা ভ্যালু তো হবে না দাদা। এটা এখানে যে 15 ভ্যালুটা, 15 225। হ্যাঁ 15 225, তাহলে তোমাকে আনতে হবে 225, 225 আর বিয়োগ করে হতে হবে 16। 16 আবার যোগ। তাহলে 9 15 কত হচ্ছে 16, যোগ করে 16, 9 15 আসবে না, মানে এখানে বিয়োগ করে, সরি বিয়োগ করে, ঠিকই তো আছে, চলে আসবে, কত আসবে তাহলে 9 25, 9 15 বলছি, 9 25, তাহলে 25 থেকে 9 বাদ দিলে হয়ে যাবে, বোঝা গেল? ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এবার দেখো এটা বোঝাই যাচ্ছে 3/5 আনসার হবে। বোঝাই যাচ্ছে 9 আর 15 এসছে মানে কি ওই আসবে, আর স্কোয়ার আছে যেহেতু, তার মানে 3 3 কে 9, 5 5 3/5 আনসার। যাই হোক, আমি আসতাম, আমি তো অপশানটা শেখাবো, অসুবিধা নেই। দেখো তাহলে এখানে যদি আমরা মিডিল টার্ম করতে হয়, মিডিল টার্ম কী করে করতে হয়, এইখানে যদি কোনো ভ্যালু থাকে আর এইখানে ভ্যালু থাকলে গুণ করে টোটাল মানটা করতে হয়, গুণ করে 225। তাহলে তোমার একবারে মাথায় আসবে 9 25 225, 15 স্কোয়ার তো 25 হয়, তাহলে সেখানে তো 0 আসবে। এবার এখান থেকে 16, এখানে বিয়োগ আসবে, বিয়োগ করে তোমাকে 16 আনতে হবে। তাহলে এখানে বলছি দেখো 25 আর 9 বিয়োগ করলে অবশ্যই 16 হচ্ছে, তাহলে ঠিক আছে। তাহলে এখানে আসছে কি 15x² মাইনাস, এখানে মাইনাস চিহ্ন মানে বড় সংখ্যাকে মাইনাস 25x, আর যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস আনতে গেলে প্লাসে মাইনাসে মাইনাস হতে +9 আর ইকুয়াল টু, এখানে আসছে কত, ইকুয়াল টু বলছি, এখানে আসছে -15 ইকুয়াল টু 0। যাই ক্যালকুলেশন করো, তাহলে এখানে কত কমন যাচ্ছে, 5 কমন যাচ্ছে, 5 কমন যাচ্ছে তো নাকি, 5 কমন গেলে 5x কমন যাচ্ছে, তাহলে এখানে কত হবে 3x মাইনাস 5, আচ্ছা, আর এখানে কত আসছে, সেম আসবে, এটাও আসবে, কত কমন আসবে, ওখানে 3 কমন হবে। এখানে 3 কমন আসবে, তাহলে 3 যদি এখানে x ছিল, 3 যদি কমন আসে সেম আসবে, ঠিক আছে। তাহলে এখানে আসলো কি 5x আসলো আর 3x আসলো, আর এটা নিয়ে কাজ, এটা নিয়েই কাজ। তাই আলটিমেটলি ক্যালকুলেশন করলে দেখো চলে আসবে কি 3/5। হ্যাঁ, লাস্টে এইটা আসবে, আমি বলে দিই যে 3x + 5 ইন্টু 5x - 3 ইকুয়াল টু 0, ঠিক আছে। এবার এখানে কোনটা আসবে নিতে হবে, পজিটিভটা নিতে হবে। পজিটিভটা মানে কোনটা, এইটা, যেটা মাইনাস থাকে সেটাই পজিটিভ হয়, যেটা মাইনাস থাকে সেটাই পজিটিভ হয়, যেটা প্লাস থাকে সেটা নেওয়া যায় না, তাহলে এটাই আসবে। তাহলে এটা যদি হয় 5x + 3 ইকুয়াল টু 0, তাহলে যেহেতু প্রকৃত ভগ্নাংশের কী হয়, লব ছোট হয় আর হর বড় হয়, তার মানে এটাই তো হয়, বোঝাই যাচ্ছে যারা জানো। তাই 3, এখানে ভগ্নাংশে এবার গুণাকার উপরে ভগ্নাংশ হয়ে যাবে 3/5। এর পরীক্ষার সময় যে এটা করবে, এটা থেকে টাইম নষ্ট হবে। পরীক্ষার সময় কী করবে, পরীক্ষার সময় কী করবে দেখো, বলছে একটি প্রকৃত ভগ্নাংশ আর অনন্যকের অন্তরাল, আচ্ছা এটা অ্যানসার কি হবে, অ্যানসারটা কি বুঝলাম। 3/5 অ্যান্সার তো। 5/3 কেন হবে না সেটাই তো বুঝতে পারছি। আরে ভাই, নেগেটিভটা ঋণাত্মকটা কি অ্যান্সার নাই, 3x/5 বলছো তো, আর এখানে 5x/3, আমি ক্লিয়ার করে দিচ্ছি, ইকুয়াল টু 0, তাহলে এইটা যদি তুমি করো ঋণাত্মক চলে আসবে না, 3x + 5 = 0, যদি করো কী হবে, 3x = -5/3 কি করে হবে, প্রকৃত ভগ্নাংশ থাকতে না তো। -3 কী করে হবে, হ্যাঁ সেটা তো বলেইছি প্রথমেই, তাহলে এটা তো এমনিই আসছে না। আর তাছাড়া এটা করলে দেখো চলে আসবে 3/5, নেগেটিভ তো অ্যান্সার হয় না। 3/5 হচ্ছে প্রকৃত, একটু আগে তো বললাম প্রকৃত, এখানে বলেই দিয়েছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি, লব হবে ছোট আর হর হয় বড়, মাথায় রাখবে, লব হবে ছোট আর হর হবে বড় প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে 5/3 আসার কোনো প্রশ্নই আসে না। তাছাড়া আমি মিডিল টার্মে সেখানেও দেখিয়ে দিলাম। এবার অপশান টেস্ট তুমি কী করে করবে, প্রশ্ন হচ্ছে অপশান টেস্টে কী করে করবে। আচ্ছা, অনন্যক মানেই তার স্কোয়ার না, ভালো করে বলছো, অনন্যক মানে তার স্কোয়ার না, তাই তো নাকি? অনন্য মানে স্কয়ার কেন দাদা, উল্টে যাবে না? অনন্য মানে উল্টো। উল্টোটা, আচ্ছা উল্টে, আচ্ছা হ্যাঁ, মানে উল্টে যাবে, সরি ভুল বলছি কেন, যাই হোক। এবার যদি উল্টে যায়, একটা সংখ্যা বলছে দেখো 16/15 এসছে, কত এসছে 16/15, ওকে। এটা এসছে কি একটি, তাহলে এখানে ধরে নেবে যে 5/3 আছে, এটা যদি করি তাহলে 3/5, তাহলে কত 3 5 15, 3 5 15, 15/15 আসছে। না দাদা, এটা বিয়োগ করতে হবে, যোগ গুণ করছে। এবার এখানে বলেছে ও গুণ না, তো ওই যে ও গুণ ছিল না বলেই তো বলছে, তো একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর, সরি পার্থক্য বলেছে। তাহলে পার্থক্য মানে কি, তোমাকে সিম্পলি একটু বোঝা যাচ্ছে যে আমরা যে করি কিচ্ছু না। দেখো এইখানে কি বলেছে, 3 5 15, এলসিএম কত হবে 15 হবে, ভেরি গুড, নিচেরটা আসলো 15, এটা ক্লিয়ার হয়ে গেল। তার মানে 4 5 20 এটা আসবে না, 5 7 20 এটা হবে না, এটুকু তো বোঝা গেল, এটুকু বুঝতে পেরেছো?
কি করে করলাম? হ্যাঁ দাদা, কারণ আমি যখন লসাগু করব কোনো একটা সংখ্যার, তাহলে এখানে পরস্পর তো মৌলিক সংখ্যা, তাহলে তার গুণফলটাই লসাগু। আর লসাগুর যে মানটা সেটা তো হরে, মানে এখানে হরে বলতে এখানে তো সেই মানে অন্তর করে যেটা আছে সেটা, তাহলে এক্ষেত্রে তো হবে না। তাহলে আলটিমেটলি এবার এখানে প্রকৃত বলেছে মানে বোঝাই যাচ্ছে 3 আর 5 হবে, এটা দেখেই বুঝতে পারবো অনেকে 3 আর 5 হবে। ভুল হলো না, হ্যাঁ এটা ভুল হলো দাদা। 3/5 দিয়ে অবস্টিটিউট করে দেখো, মিলবে না, অঙ্ক আসবেই না। 3/5 আসবে না। দাদা লব বড়, হর ছোট, আর 5/3 করলে কি করে আসবে? 16/15 বিয়োগ করলে। দেখছি 3 5 ও 3 3 9, এটা তো মাইনাস চলে আসে তো। একটি প্রকৃত ভগ্নাংশ 5 5 25 সমান সমান 16। হ্যাঁ মাইনাস আসছে তো, ঠিকই তো বলেছো। প্রকৃত ভগ্নাংশ অ্যানসার হবে দাদা 5/3, 5/3, প্রকৃত 5/3 ছাড়া হবেও না। প্রকৃত ভগ্নাংশ 5/3 হলে তো প্রকৃত থাকছে না দাদা। হ্যাঁ ওটা করা যাবে না, ওটা করা যাবে না। লব বড়, দেখো তার অনন্যকের অন্তর বলেছে মানে কি, 5/3 থেকে বাদ দেবে। একটি প্রকৃত ভগ্নাংশ তার অনন্যকের অন্তর, অন্তর মানে পার্থক্য, কিন্তু অন্তর মানে তুমি বিয়োগ করতে হবে তা না, কিন্তু অন্তর মানে কি পার্থক্য। আমি যদি বলি 2 আর 5-এর পার্থক্য, তার মানে কি 2 থেকে 5 বিয়োগ না, এই 2 আর এর মধ্যে পার্থক্য 3, এটাই বলতে চেয়েছে। এখানে বিয়োগফল বলে দেয়নি, এই জন্য অন্তর বা পার্থক্য মানে কিন্তু এইটা। কি বললাম বুঝতে পেরেছো? আর প্রকৃত ভগ্নাংশ যেহেতু বলেছো অবশ্যই 3/5ই হবে। এবার কিন্তু দাদা প্রকৃত ভগ্নাংশ মানে লব বড় না? প্রকৃত ভগ্নাংশ লব ছোট না? আমি তো জানি দাদা, লব বড় হয়, হর ছোট হয়। অপ্রকৃত ক্ষেত্রে লবটা ছোট, হরটা বড়। তো তাহলে তো সেটা মিশ্র ভগ্নাংশ হয়ে গেল না, তুমি যেটা বলছো। আচ্ছা তাহলে তুমি যদি বলছো 5/3 যদি করি তাহলে কি হয়ে যাবে? 1 পূর্ণ 2/5, 2/3 হচ্ছে না? এটা কি হলো? মিশ্র ভগ্নাংশ হয়ে গেল তো। একদম দাদা, বুঝতে পেরেছো? বিষয়টা তো উল্টো হয়ে যাচ্ছে সৌরভের। হ্যাঁ, লব হবে বড় প্রকৃত ভগ্নাংশে, আর হর হবে মানে উল্টো বললাম, সরি, লব হবে ছোট, ঠিক আছে, আর হর হবে বড়। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, ঠিক আছে। আর অন্তর বা মাথায় রাখবে যে অন্তর বা পার্থক্য মানে মাইনাসের কোনো ব্যাপার নেই এখানে, ঠিক আছে। 3/5 অ্যান্সার, ওর ভিতরে যেটা বড় হবে সেটা আগে নিন, একদম তাই। বিয়োগ করতে। নেক্সট, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 12 মিনিট, 16 মিনিট, আর এখানে আচ্ছা না পয়েন্টে আছে এত মিনিট অন্তর বাজতে থাকলে 1 ঘন্টায় 3টি পুনরায় একসঙ্গে বাজার পর্যায়ক্রম কত? পারবে সবাই আশা করি। দেখো এলসিএম করো, পয়েন্টগুলো মনে করো আপাতত নেই, তাহলে এদের এলসিএম কত হবে? এলসিএম কত হবে? 108 নাকি? না 108 না, 432 নাকি একটা কাজ করো, প্রথমে 1.2 তো তুমি 1 পয়েন্ট প্রত্যেকের সঙ্গে 10 করে গুণ করে রেখে দাও। এবার যখন অ্যান্সার বেরোবে তার থেকে 10 ভাগ করে দেবে, অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? বা ঘন্টার সঙ্গেও 10 গুণ করে দেবে, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে 12, 16, 27, এটা আমরা যদি করি কত হবে? 4 দিয়ে যাবে, 3 4 12, 4 4 16, 27-এর ভিতরে যাবে না। এবার কি হবে? 3 দিয়ে যাবে, তাহলে 3 9 27। এবার কত আসে দেখো এবার, ঠিক আছে, কত আসছে? সব থেকে বেস্ট মেথড কী করি আমরা? দেখো 432, 1 ঘন্টায় বলেছি তো, 432। দেখো এখানে কত 1 ঘন্টায় বলেছি তো, এখানে 432 এলছিলাম, ঠিক আছে। তো ক্লিয়ার করে ফেলেছে যে 432 হলে ওটা লিখি, তো 432-এর 1 টাকা দশমিক ছিল না, দিয়ে 1 টাকা দশমিক দিত, তাহলে এইটা হচ্ছে তোমার এলসিএম, ঠিক আছে। আর ভাগ করবে কতকে দিয়ে? কতকে ভাগ করব? 1 ঘন্টা মানে কত মিনিট? এটা তাহলে 1 ঘন্টা মানে কত মিনিট? আরে বাবা 60, কত মিনিট হচ্ছে? 60 মিনিট। 60 মিনিট। প্রথম ঘন্টা মোট কতবার বাজবে? আচ্ছা যাই হোক, এটা আসলো, তাই তো। এবার এখানে অ্যান্সারে কি বলছে দেখো,
যে 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর এত এত অন্তর বাজতে থাকলে 1 ঘন্টায় 3টি পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টা মোট কতবার বাজবে? এখানে তো ভালো অঙ্ক করে দিয়েছে, প্রথম ঘন্টায় কত, তখন 36 বার। তাহলে কি করে করতে হয় শিখে নাও। এই 43, এটা কিন্তু কোনো দরকার নেই আমার, তাহলে 43 পয়েন্ট এইটা আসছে, তো এইটাকে ভাগ করবো কত দিয়ে? 1.2 দিয়ে ভাগ করবো। 1.2 কারণ আমার চেয়েছে প্রথম ঘন্টাটা, এখানে চাইনি কিন্তু যে একসঙ্গে বাজার পর আবার কতবার বাজবে। এইবার দেখো কি বলেছিল, 43.2 কোথা থেকে আসলো? বলছি, ক্লিয়ার করছি, একসঙ্গে বাজার পর তার মানে আগে কিন্তু একবার বেজেছে, এটাও +1 করবে, নাহলে কিন্তু বলে যাবে। তাহলে না, এটা করার দরকার নেই, এটা করবো কেন, এখানে তো বলেই নি 1 ঘন্টায় 3টি পুনরায় একসঙ্গে বাজার সময় বলেছে পর্যন্ত মোট প্রথম ঘন্টা মোট কতবার। ঠিক আছে, ওখানে লাগবে না আমার, ঠিক আছে, ওটা অ্যাকচুয়ালি ধরার দরকার আছে, কিন্তু এখানে যেহেতু বাজার পর বলেছে কি 1 ঘন্টা 3টি পুনরায় একসঙ্গে বাজার সময় বলেছে, সময় পর্যন্ত বলেছে, ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, বড় কথাটা অ্যান্সার এখানে চাইনি। তাহলে এখানে ক্যালকুলেশন করে যেটা অ্যান্সার 36, আর অপশানেও সেটা দেখছি রয়েছে, তার মানে এটাই করবো, ঠিক আছে। দাদা 43.2 কোথা থেকে এলো? এই মরেছে, লসাও করলাম। ওই তিনটা। হ্যাঁ, একত্রে একবার বাজবে, কখন বাজবে? একত্রে তো তাহলে পড়েছে 3টি পুনরায় একসাথে বাজার পর, তাহলে একসাথে বাজারটা সেটা লসাও করতে হবে, তাই লসাও কত হবে? 10 দিয়ে ভাগ করলে আর কি শেষে 16, 27, এই তো পয়েন্টেই রেখে দাও না তোমাদের হিসাব অনুযায়ী, তাহলে প্রথমে কত 4 দিয়ে যাবে, তাহলে 0.3, তাহলে আবার যাবে কি 0.4, আবার যাবে, এখানে যাবে না, তাহলে রেখে দাও 0.3, আর 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করে কত হবে? 3 অক্ষে 3, 0.1, আর এখানে কত হচ্ছে 0.4 থেকে যাচ্ছে, এখানে আছে কত? এখানে 0.9। এর গুণ করে দেখবে। এবার দেখো এইখানে লসাগু করছো তো এইসব কিছু করার দরকার নেই, 1 টাকা আগে দশমিক, তো প্রত্যেকের 1 টাকা দশমিক আউট করে দিতে হয়, কিচ্ছু করার দরকার নেই। যে লাস্টে যেটা পড়ে থাকে 1টার আগে দশমিক, তুমি গুণ করার পরে যেটা আসবে লসাগুর ক্ষেত্রে কত আসছে? 432। তাহলে এখানে প্রত্যেকের 1 টাকা দশমিক ছিল, এখানেও 1 টাকা দশমিক দিয়ে দাও, ব্যাস হয়ে গেছে লসাগু, এটাই গল্প, আর কিচ্ছু। এবার ওরা বাজবে তাহলে কি 43.2 মিনিট পরে গিয়ে একসাথে বাজবে। এবার চেয়েছে কি প্রথম ঘন্টা কত মিনিট, তাহলে প্রথম ঘন্টাটা মানে কি 1.2, এটা দিয়ে ভাগ করলেই পেয়ে যাবে, আর এটার সমান সমান কত আছে? 36, ঠিক আছে। কিন্তু আমার হিসাবে মনে হচ্ছে এটা 37 অ্যান্সার হলে সঠিক হতো, কারণ এখানে তো বলেই দিল 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যখন বাজলো তখনও তো সে বেজেছে একবার, ঠিক আছে, যাই হোক, কিন্তু অপশানে যেহেতু নেই তাহলে 36 অ্যান্সার নিচ্ছে এরা। নেক্সট, কোন 3টি সংখ্যার গসাগু যদি 23 হয়, কোনো 3টি সংখ্যার গসাগু যদি 23 হয়, সংখ্যাগুলি কিছুই না, গসাগুর সঙ্গে আমি বলেছিলাম গসাগুর সঙ্গে অনুপাত গুণ করলে কী আসে? অ্যাকচুয়াল সংখ্যা, তাই সংখ্যাগুলি কী হবে? 23 অক্ষে 23, 23 দুগুণে 46, 3 23 মনে আছে তো? অনুপাতের সঙ্গে আমরা গসাগু গুণ করলে কি পাই? অ্যাকচুয়াল সংখ্যাটা পাই। সংখ্যাগুলি গুণফলের মধ্যে কতগুলি শূন্য আছে? ভেরি গুড কোশ্চেন, 8 নম্বর কোশ্চেনটা। এটা কি করে করতে হয় মনে আছে তো? মনে নেই নাকি? না মনে নেই। দেখো সিম্পলি, আচ্ছা 10 আনতে হবে মানে কি জানি আমরা? 5 আর 10 থাকবে তখন কি 2 আর 5 পেলে 1টা করে শূন্য, এটুকু ক্লিয়ার? 2 আর 5 গুণ করা মানে 1টা করে শূন্য বাড়বে, ঠিক আছে। কতগুলি শূন্য হয় মানে কি 2 আর 5 গুণ, এখানে 2 আর 5 ওই জন্য বললাম 2 আর 5 গুণ এলেই হয়ে যাবে। তার মানে কি করবো আমরা? বেজ আমাকে 2 আনতে হবে আর 5 আনতে হবে, করলেই গল্প শেষ। তাহলে এখানে 8 মানে কি লিখবো? 2 এর পাওয়ার 3 ইন্টু 16, আর এখানে কি আছে? 5 এর পাওয়ার স্কোয়ার, 5 এর স্কোয়ার মানে 25 ইন্টু 14 আছে পাওয়ারে, তো গুণ করে দাও। তাহলে আলটিমেটলি এখানে 3 16 কত? 48। আর এখানে কত আছে? 28। আচ্ছা, এখানে আছে 2 এর পাওয়ার 48, আর এখানে 5 এর পাওয়ার আছে 14 গুণে 28, তাহলে 28 আছে। তাহলে শূন্য পেতে গেলে কি করতে হবে? 5 তো থাকতেই হবে, 2ও থাকতে হবে, তাহলে কমন সবচেয়ে কম দেখো এখানে 28টা তো আছে, 28 বেশি আছে 2, কিন্তু 5 আছে কটা? 28টা, তাহলে শূন্য হবে 28টায়। ক্লিয়ার করতে পারলাম? একদম সিম্পল একদম। আরেকবার একটু বলে দাও। কোথায় বুঝতে পারিনি বলো, সেটা ক্লিয়ার করো। যে মাথাটা হ্যাঁ, প্রথম থেকেই বুঝতে পারোনি?
5-এর মাথায় 28টা। 5-এর মাথায় 28টা, এইটা এটা বুঝতে পেরেছো? এটা তারপরের লাইনটা দাদা। হ্যাঁ, মানে এই 5-এর তারপরের লাইন। এই লাইনটা বুঝতে পারোনি। এই দেখো, এই পাওয়ার কি আছে, এগুলো পাওয়ার গুণে আছে না। 2-এর পাওয়ার কত হলো? এই যে এখান থেকে এইখানে দেখো, 8টাকে ভাঙলে কি পাই আমরা? 2-এর কিউব পাই। আবার তার পাওয়ার আছে কত? 16। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি কি হবে? 2-এর পাওয়ার, এটা তো গুণ, 3 × 48। আবার এখানে দেখো 25কে যদি আমরা ভাঙি তাহলে কত হয়? 5-এর পাওয়ার 2, 5 × 25। তার আবার পাওয়ার ছিল 14, সেম। তার মানে 5-এর পাওয়ার কত দাঁড়ালো? 28 দাঁড়ালো। এইবার তোমাদের আমি কি শিখালাম একটু আগে? 0 মানে কি? 10। 0 মানে কি? 10। তাহলে 10 আনতে গেলে কি দরকার? যে কটা 2 দরকার সে কটা তোমার কি দরকার? 5 দরকার। 5 দরকার। এবার দেখো এখানে তোমার 28টা 5 আছে, 28টা 5 আছে, আর 28টা 2 তো আছেই, অবশ্য তার বেশি আছে, কিন্তু বেশিটা কি নিতে পারবো না, কারণ এখানে 5 আছে আমার 28টা, যেটা কম সেটাই নিতে হবে। তার মানে এখান থেকে 5 আর 28টা, আর এখান থেকে 2 আমি নেবো 28টা, তবে গিয়েই হবে। তার মানে আমার শূন্যই হবে 28টা। বোঝা গেল? কারণ 2 × 5 করে আমার 10। তাহলে এরকম আমি কটা করতে পারবো? এই দুটোর থেকে এখান থেকে 28টা 5 নিতে পারবো, আর এর মধ্যে থেকে আমি মানে 48টা 2 নিলে তো হবে না, কারণ আমার 5ও তো লাগবে। সে কটা, যে কটা 0 দরকার সে কটা 2, আর সে কটা 5 লাগবে। কিন্তু এখানে আমার 5টা কটা পাওয়ার 28, মানে 28টা 5 আছে, আর এখানে 48-এ 2 থাকলে তো হবে না। আমার 5ও যে কটা থাকতে হবে, 2ও সে কটা থাকবে, তবে গিয়ে আমার 0টা আসবে। তো এখানে 28টা 5 আছে, তাহলে এখানে আমি 28টা 2ই নিতে পারবো। তাহলে 28টা 5 আর 28টা 2, তার মানে কতগুলো শূন্য আসছে? 28টাই 5 × 2 = 10, তাহলে 28টাই আসবে। বোঝা গেল? এটা অনেকেই জানে না, এটা অনেকেই জানে না, আমি জানি। একটি ক্লাসে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা 3 গুণ, সিম্পলি এখানে ধরে নিতে হবে। তাহলে এখানে বয় অ্যান্ড গার্লস, ওকে। কী বলছে? একটি ক্লাসে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যার 3 গুণ। তাহলে মেয়েদের ধরো কত? 1, আর ছেলেদের ধরবো 3 গুণ, মানে 3। এই যখনই বলবে এত গুণ অত গুণ, তখন আমরা রেশিও করবো, সব মানে যার উপরে ভ্যারি করছে সেটাকে 1 ধরবো। এখানে বলছে দেখো, একটি ক্লাসে ছেলেদের সংখ্যা মেয়েদের সংখ্যা 3 গুণ, তাহলে কি আমি মেয়ে ধরবো 1, আর 3 গুণ মানে 3, বয়েজ হয়ে গেল। নিচের কোনটি ক্লাসের মোট ছাত্রীর সংখ্যা নির্দেশ করবে না? মোট কত? 4। মোট কত? অনুপায় মোট 4, মানে কোনটা 4 দিয়ে ভাগ যাবে না? বলছে নির্দেশ মোট ছাত্রীর সংখ্যা দেখো, নিচের কোনটি ক্লাসের মোট ছাত্রছাত্রীর সংখ্যা নির্দেশ করবে? করবে না বলেছে এখানে, অ্যাকচুয়ালি এটা ভুল বলেছে। এটা করবে হবে, করবে না বললে হবে না, এখানে ভুল বলে ফেলেছে। ঠিক আছে, এখানে ভুল, করবে। তাই 4-এর মাল্টিপল কোনটা আছে এটাই অ্যান্সার, আর অন্যগুলো দেখ একটাও ভাগ যাবে। বোঝা গেল? এখানে করবে, করবে না না, কিন্তু এটা করবে। ঠিক আছে, মাথায় রেখো, অ্যান্সার এটা। এটা বেসিক, আর কিছুই না। 1056-এর সাথে ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? যোগ করলে 23 দ্বারা দেখো, এত এর সাথে ন্যূনতম কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য? তাহলে আমি 23 দ্বারা বিভাজ্য মানে ভাগ করে দেখতে হবে 23 দিয়ে আমাকে, সিম্পল। তাহলে এর মধ্যে কতবার যাবে? 105-এর মধ্যে 5 23 সঙ্গে 115 বেশি হয়ে যাচ্ছে, 4 23 সঙ্গে কত? 92। বিয়োগ করলে কত দাঁড়াচ্ছে? 13 দাঁড়াচ্ছে। 6টাকে নামাবো, তাহলে 136-এর ভিতরে 23 কবার যাবে? 5 বার। 5 বার, তাই তো? 5 বার দিলাম, 5 বার দিলে কত হচ্ছে? 115। এবার এই 115 তো এই পর্যন্ত নেব না, যে তোমার যোগটা আছে, যোগ মানে বেশিটা নিতে হয়। ঠিক আছে, যোগ মানে কি বললাম? বেশিটা নিতে হয়। যোগ মানে বেশিটা নেবো, আর বিয়োগ বললে কম নেবো, যেটা পূর্ণবর্গের ক্ষেত্রে হতো এখানে হতো। তাহলে 6 23 কত হয়? 148 না 138? 138। তাহলে আমার কত এক্সট্রা লিখতে হচ্ছে? 2। তাহলে যোগ করতে হলে কত? 2, অপশন ডি। বুঝতে পেরেছো? কোথাও যদি বুঝতে অসুবিধা হয় বলো, আমি সেটা আবার ছোটটা নিলে দাদা, ছোটটা নিলে মাইনাস করে দেখবেন তো 23 থেকে 21 যেটা লাস্টেই থাকছে, ওটা দিয়ে মাইনাস করলে 2 আসছে। অ্যান্সার কি চেয়েছে?
অ্যান্সার কী চেয়েছে বুঝতে পেরেছো? হ্যাঁ। তাই যোগ করতে হবে, ওই জন্য বললাম বেশিটা নাও। এবার তুমি যদি বলো দাদা হ্যাঁ আমি ছোটোটা নেবো, নিয়ে ডিফারেন্স ছিল কত? কত? দুই আছে মানে এবারে দুই আছে। 21 ছোট থাকবে, নিলে দুই হবে। 21 অবশিষ্ট থাকবে। 23 বাদ দিলে। মানে এখান থেকে আর দরকার কত 2, তুমি এটা করে করছো তাই তো, এটাও করতে পারো, কিন্তু তোমাকে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। এরকম হতে পারে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, যে ছেলেটা বললো না ও কিন্তু ঠিক আছে, বোধগম্য থাকলে যে কোনোভাবে অঙ্ক সম্ভব। 23 দিয়ে ভাগ করলাম, কতবার গেলো? 4 বার গেলো, 4 23 92, ডিফারেন্স করলে কত আসছে? এখানে 3 আর এখানে 1, 13, 36। আমি কতবার দিলাম? 5 বার না 5 বার দিলাম, 5 বার দিলে কত হয়? 115। ডিফারেন্স করলে কত হয়? 21 হয়। কত হয়? 21। এবার দেখো সিম্পলি ভাবো যে 23 দিয়ে ভাগ করছো, তাহলে 21 আছে, আর কত হলে 23 দিয়ে ভাগ দেবো? অবশ্যই 2 হলে, কারণ 23 হয়ে যাবে তখন, কারণ 23 ওকে 23 তুমি ইজিলি করতে পারতে, তাহলে আর 2 এর ঘাটতি আছে। অলরেডি 21 রয়েছে এখনো। হ্যাঁ 21 রয়েছে, অলরেডি 21 রয়েছে, আর কত হলে সর্বনিম্ন কোন ভাগ যাবে? সর্বনিম্ন 23 হলে ভাগ যাবে, 23কে 23 দিয়েই তো ভাগ করা যায় সর্বনিম্ন, তাহলে 21 আছে, আর কত দিলে ভাগ হবে? আর 2 দিলে ভাগ হবে। এভাবেও ভাবতে পারো, ওই ছেলেটা এভাবেই ভেবেছে, আর কিছু না। এবার বলো তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হয়েছে, সেটা আমি আবার ক্লিয়ার করবো, নো টেনশন।